বাত কি? বন্ধুরা, আমরা এই বাত কথাটার সঙ্গে প্রায় সকলেই, অর্থাৎ যারা আমরা একটু শরীর নিয়ে চিন্তা করি বা আমাদের শরীর ভালো রাখার কথা ভাবি, অথবা যারা শরীরের কোনো অসুস্থতার শিকার আমরা হয়েছি, তো প্রত্যেকেই আমরা এই বাত কথাটার সঙ্গে পরিচিত। কিন্তু আসলে বাত কি, এটা আমাদের অনেকের মনে এটা প্রশ্ন থাকে বা প্রশ্ন থেকে যায়। তো আজকের এপিসোডটা, পুরো এপিসোড জুড়েই আমরা বাত কি, কেন, কি লক্ষণ থাকে, কি লক্ষণগুলো হলে আপনার বুঝবেন যে বাত হয়েছে, আর বাতের কি কি লক্ষণের উপর হোমিওপ্যাথি কি ওষুধ প্রয়োগ করা যায়, এই সব বিষয় নেই আজকের পুরো এপিসোড জুড়ে হোমিও কথা চ্যানেলে আপনাদের সঙ্গে রয়েছি আমি, হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস। বন্ধুরা, বাত হলো আমাদের শরীরে অসংখ্য জয়েন্ট বা গ্রন্থি রয়েছে বা সন্ধি রয়েছে। এই যে গ্রন্থি বা সন্ধি বা এই যে আমাদের জয়েন্ট, এই জয়েন্ট গুলোয় যখন আমরা ব্যথা অনুভব করি, অর্থাৎ জয়েন্ট গুলো যেভাবে থাকার কথা আমাদের শরীরে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে, প্রত্যেকটা মানে একদম ঘাট থেকে শুরু করে একদম পায়ের ডগা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত যে অসংখ্য সন্ধি রয়েছে, সেটা হতে পারে আপনার অস্থি সন্ধি, হতে পারে কোনো টেন্ডন বা কোনো লিগামেন্ট বা কোনো পেশি সমাবেশ। এই জায়গাগুলো বিশেষত মানে আর্থ্রাইটিসের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের অস্টিও আর্থ্রাইটিস, এটা খুব বেশি দেখা যায়। অর্থাৎ হাড়ের যে জয়েন্ট, যেখানে যেখানে আপনার অস্থি সন্ধি রয়েছে, অস্থি যে জয়েন্টটা রয়েছে, মানে আপনার হাতের আঙুল বলুন, কি ঘাড়ের বলুন, কি শিরদাঁড়ায় বলুন, কি কোমরে বলুন, এই যে সন্ধিগুলো রয়েছে, এই সন্ধিগুলো যখন আমরা এখানে কোনো ব্যথা অনুভব করি, অর্থাৎ সন্ধিটা যেমন ভাবে থাকার কথা তেমন ভাবে না থেকে ডিসলোকেটেড অথবা ক্ষয় হয়ে যাওয়া, অথবা অস্থির শেষাংশে সাধারণত তরুণ অস্থি থাকে, সেখানকার বৃদ্ধি ঘটতে পারে। এই যে জিনিসগুলো, অর্থাৎ আপনার সন্ধিটা যেমন থাকার কথা তেমন কোনো কারণে ডিসলোকেটেড হয়ে গেলে বা স্থানচ্যুত হয়ে গেলে বা সেইভাবে না থাকলে আমরা যে ব্যথাটা অনুভব করি, এটাই হচ্ছে মূলত বাত। বন্ধুরা, বাত নিয়ে একটি, দুটি, তিনটি বা চারটি এপিসোড করেও মানে শেষ করা যাবে না। বাত কত প্রকার, কিসের থেকে বাত হয়, বাতের সিমটম কি, কত রকমের বাত আছে, আমাদের কি ধরনের বাত হয়, এই আলোচনাগুলো করতে গেলে অনেক সময় লাগবে, অনেক দীর্ঘক্ষণ। তো আজকের এপিসোডে আমি সব বিষয়ে একটু একটু করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বা আমরা জানার চেষ্টা করব যে আসলে বাতটা কি আমরা একটু জানলাম। এবার বাত কোথায় কোথায় আমাদের আক্রমণ করে? সাধারণত বাত আমাদের আক্রমণ করে জয়েন্টে, অস্থিসন্ধি, যেটা অস্থিসন্ধি জয়েন্টে। এছাড়া বাত হতে পারে আমাদের পেশিতে, মানে মাসলে বাত হতে পারে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অস্থিসন্ধি মাসল ছাড়াও কিডনি, লিভার, হার্ট, এমনকি আমাদের চোখে পর্যন্ত বাত আসতে পারে। অর্থাৎ যে কোনো জয়েন্টে, যে কোনো মানে যেখানে একটা সংযুক্তি ঘটেছে, একটা জয়েন্ট ঘটেছে, সেই জায়গাটা যখনই ডিসলোকেটেড হয় বা কোনো মানে তার কার্যক্ষমতা কমে যায় বা কোনো প্রদাহ সৃষ্টি হয়, সেটাই হচ্ছে বাত। তো বন্ধুরা, আমরা কয়েকটা বাত সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যেমন আমাদের এই পিছনের দিকে ঘাড়ে এখানে একটা অস্থি সন্ধি রয়েছে, এখানে আমাদের একটা সার্ভাইকাল যে মানে স্পন্ডিলাইটিস জায়গাটা রয়েছে, স্পন্ডিলাইটিস হয়। তো এখানে আমাদের এই যে ঘাড়ে যে এক ধরনের বাত হয়, অর্থাৎ আমরা ঘাড় নাড়াচাড়া করতে পারি না, এটাকে বলে স্টিফ নেক। অর্থাৎ আপনার এই ঘাড়ের যে সন্ধিগুলো রয়েছে, এটা কোনো কারণে শোয়ার কারণে হোক বা অন্য কোনো কারণে
যদি স্টিফ হয়ে যায়, অর্থাৎ মানে জমাট বেঁধে যায় বলতে পারেন, অর্থাৎ মানে একভাবে মানে এক জায়গায় চলে আসে, স্টিফ হয়ে যায়, সেই জায়গাটায় আমরা বলি স্টিফ নেক বা ঘাড়ের বাত। এরপর রয়েছে আঙুলের কবজিতে বা ছোট ছোট আমাদের যে জয়েন্ট গুলো রয়েছে, ছোট যেগুলো আমাদের আঙুলের যে যে জয়েন্ট গুলো, পায়ের আঙুলের জয়েন্ট গুলো, যে ছোট জয়েন্ট, মানে কোমর যেমন বড়, ঘাড় বড়, হাঁটু বড় জয়েন্ট, কিন্তু ছোট ছোট যে জয়েন্ট গুলো রয়েছে এই জয়েন্টে যে আমাদের বাতগুলো হয় বা যে ব্যথাগুলো হয়, এটা সাধারণত ট্রিগার ফিঙ্গার এটাকে বলা হয়, অথবা রিউমেটিক আর্থ্রাইটিস, যেটা অস্টিও আর্থ্রাইটিস তো মানে দেখা যাচ্ছে আপনার যেখানে অস্থিসন্ধি রয়েছে, কিন্তু রিউমেটিক আর্থ্রাইটিসও আমাদের ছোট ছোট জয়েন্টে দেখা যায়। এরপরে রয়েছে কোমরে, কোমরে যে বাতটা আমরা দেখি এটাকে বলা হয় ল্যাম্বাগো, অর্থাৎ আমাদের কোমর অংশে, কোমর বা কটি দেশে যে জয়েন্ট রয়েছে সেটার যদি কোনো হাড় ক্ষয় যায় বা হাড়ের দিবটে, অথবা যদি হাড়ে হাড়ে ঘষা লাগে, অথবা যদি যে ডিস্ক গুলো আমাদের এই জয়েন্ট গুলোকে মানে হাড় গুলোকে সুন্দরভাবে চলাচল করার জন্য যে ডিস্ক গুলো থাকে, যে জেলি সাবস্টেন্স থাকে, সেগুলো যখন কমে যায়, ক্ষয়ে যায়, তখন হাড় কাছাকাছি চলে এসে ঘষা লাগে, এই এই এইগুলো থেকে যে প্রদাহ সৃষ্টি হয় এটাই হচ্ছে বাত বা কোমরে যখন হয় এটাকে বলা হয় ল্যাম্বাগো। এরপরে আরেকটি রয়েছে হাঁটুতে, হাঁটুটা আমাদের শরীরের ওজন বহনকারী, হাঁটুর বাত নিয়ে আমার আলাদা একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখলে সেখানে বিস্তারিত জানতে পারবেন। হাঁটুতে যে বাত হয় সেটাকে আমরা বলি সাইনোভাইটিস। এরপরে রয়েছে আপনার সাইটিকা বাত, সাইটিকা অর্থাৎ নার্ভ, আমাদের পিছন দিক দিয়ে কোমর থেকে শুরু করে, অর্থাৎ কোটিদেশ থেকে শুরু করে একদম পায়ের ডগা পর্যন্ত, পায়ের একদম আঙুলের মাথা পর্যন্ত ছড়িয়েছে আমাদের শরীরের সব থেকে বড় নার্ভ, যেটা সাইটিকা বলে। তো সাইটিকার যদি কোনো ডিসলোকেশন বা কোনো ধরনের কোনো প্রদাহ তৈরি হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলি সাইটিকা বাত। এরপরে রয়েছে লুপস, অর্থাৎ লুপস বা লুপাস। এই লুপাস যে বাতটি রয়েছে এটি কিন্তু খুব ভয়াবহ, অর্থাৎ লুপাস যখনই আমাদের হয়, লুপাস হলে আমাদের প্রাথমিকভাবে এই বাতটা দেখা যায় কিডনিতে, লিভারে, হার্টে এবং চোখে, এই বাতটা হতে পারে। তবে এই বাতটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে যাব না, এটা একটা ভয়াবহ একটা বাত, সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে। এটা আপনাদের জানা থাকবে যে লুপাস নামে একটা বাত রয়েছে। এরপরে রয়েছে সোরিয়াসিস আর্থ্রাইটিস। সোরিয়াসিস আমরা জানি এক ধরনের চর্মরোগ, এই চর্মরোগে যারা ভুগে থাকেন বা চর্মরোগে ভোগেন তাদের এক ধরনের বাত দেখা যায়, সেই বাতটাকে বলা হয় সোরিয়াসিস আর্থ্রাইটিস। মানে অর্থাৎ বাত কথাটার অর্থই মেডিকেল এর ভাষা বা মেডিকেল টার্মে এটাকে আর্থ্রাইটিস বলা হয়। তো এই সোরিয়াসিস থেকে যে বাতের সৃষ্টি হয় সেটাকে বলা হয় সোরিয়াসিস আর্থ্রাইটিস। এছাড়া রয়েছে আমরা একটা কমন একটা শব্দ জানি, গাউট। গাউটটা কি? গাউটটা হচ্ছে আমাদের শরীরে তুলনামূলক বেশি পরিমাণে, অর্থাৎ যে পরিমাণ থাকার কথা তার থেকে যদি বেশি পরিমাণে আমাদের ইউরিক অ্যাসিড জমে যায়, তখন আমাদের বিভিন্ন জয়েন্টে, বিশেষ করে আঙুলের, পায়ের আঙুলের যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টে, হাঁটুতে ইউরিক অ্যাসিড জমা হয়, সেখানে ফুলে যায় এবং প্রদাহ সৃষ্টি হয়। এটাকে, এই বাতটাকে বলা হয় গাউট বা গেটে বাত। এবার বন্ধুরা, আজকে আমরা মূলত অস্টিও আর্থ্রাইটিস অর্থাৎ অস্থি সন্ধিতে যে বাতগুলো আমরা প্রায়শই ভুগে থাকি, অর্থাৎ ঘাড়ে, কোমরে, হাতের আঙুলে, হাতের জয়েন্টে, এলবোতে, এরপরে ধরুন আপনার কোমরের পরে হাঁটুতে আসলো, হাঁটুর পরে পায়ের গোড়ালিতে, পায়ের গোড়ালিতে আরেকটা সমস্যা দেখা যায়, ওখানে হাড় বৃদ্ধি হয়ে আমাদের পায়ের তালুতে দেখা হয়, ওটা বাত নয়, তারপরে ওটা একটা বেদনাদায়ক একটা উপসর্গ। এই পায়ের গোড়ালিতে হাড় বাড়ার ফলে যে ব্যথাটা আমরা অনুভব করি এটাকে বলা হয় হিল সোর। তো হিল সোরটা আরেকটা বিষয় নিয়ে আরেকদিন আমরা আলোচনা করব। আজকে আমরা মেইনলি অস্টিও আর্থ্রাইটিস অর্থাৎ অস্থি সন্ধিতে যে বাতগুলো আমরা প্রায়শই ভুগে থাকি, হাঁটু,
পায়ের গোড়ালি, পায়ের কবজি, পায়ের আঙুল, হাতের আঙুল, আমাদের কনুই, কোমর, ঘাড়, এখানে যে বাতগুলো হয় সেই বাতের লক্ষণগুলো কি হয়, এই লক্ষণগুলো সম্পর্কে আমরা এখন জেনে নেব। কি কি লক্ষণ হয় বাতের ব্যথা, সেটা যে কোনো জায়গায় হোক। এই মনে রাখবেন যে আমরা আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস অর্থাৎ হাড়ের বা আমাদের অস্থি সন্ধিতে যে বাতগুলো আমরা কষ্ট পেয়ে থাকি, যে বাতগুলোতে আমরা ভুগে থাকি। তো বাতের ব্যথা কেমন হয়? বাতের ব্যথা দেখা যাচ্ছে নিচে থেকে শুরু হয়ে, যে অঙ্গেই হোক, নিচে থেকে শুরু হয়ে উপরের দিকে আস্তে আস্তে প্রসারিত হয় বা উপরের দিকে ধাবিত হয়। আবার দেখা যাচ্ছে উপরের থেকে শুরু হয়ে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসে, মানে কোমর থেকে শুরু হলে একদম পায়ের গোড়ায় পর্যন্ত চলে যেতে পারে। আবার পায়ের থোড় থেকে শুরু করে বা হাঁটু থেকে শুরু করে কোমর পর্যন্ত উপরের দিকে হয়, এই একটা লক্ষণ। গাঁট বিভিন্ন ধরনের, দ্বিতীয় নম্বর বলছি, এটা প্রথম নম্বর গেল যে উপরে শুরু হয়ে নিচে যায়, নিচে শুরু উপরে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে গাঁট বা জয়েন্ট ফুলে যায়, এটা বাতের একটা লক্ষণ, এটা অনেকের হয়ে থাকে। বন্ধুরা, আপনারা আমি যে লক্ষণগুলো বলছি এটা মিলিয়ে দেখবেন যে আপনার বা আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের কোনো রিলেটিভের ভিতরে এই ধরনের লক্ষণ কার রয়েছে। সেই লক্ষণ অনুসারে আমরা ট্রিটমেন্ট করলে হোমিওপ্যাথিতে খুব ভালো ফলাফল পেতে পারি। বন্ধুরা, 3 নম্বর রয়েছে ঠান্ডায় বাতের বৃদ্ধি, অর্থাৎ ঠান্ডা প্রয়োগে বা ঠান্ডা পরিবেশে থাকলে বাতের বৃদ্ধি হয়। আবার দেখা যাচ্ছে উল্টোটাও রয়েছে যে গরম পরিবেশে, অর্থাৎ গরমে থেকে বাতের বৃদ্ধি হয়। এটা যদিও খুব রেয়ার, সাধারণত ঠান্ডা পরিবেশেই, আমাদের অধিকাংশ বাতের ঠান্ডা পরিবেশেই এর বৃদ্ধিটা হয়ে থাকে। এরপরে দেখা যাচ্ছে শরীরের, মানে যেটা 4 নম্বর আমাদেরই হবে পয়েন্ট বলছি, যে শরীরের ছোট ছোট গাঁটগুলো ফুলে যায়। বড় গাঁট ফুলে কম, কিন্তু সাধারণত ছোট ছোট গাঁটগুলো খুব তাড়াতাড়ি ফুলে যায়। 5 নম্বরে যে লক্ষণটা আমরা আলোচনা করব, এটা হচ্ছে স্থান পরিবর্তন করে। বাতের ব্যথা স্থান পরিবর্তন করে। যেমন এখন আমার বাঁদিকে বাতের ব্যথা রয়েছে, সকালে দেখা গেল ডান দিকে, অর্থাৎ ডান কাঁধে চলে আসলো, বা কাঁধে রয়েছে ডান কাঁধে চলে আসলো। কোমরের ক্ষেত্রেও বা কোমরের ব্যথা রয়েছে, সকালে বা 2 দিন পরে দেখা গেলো ডান কোমরে ব্যথা হচ্ছে। ডান হাঁটুতে ব্যথা রয়েছে, দেখা যাচ্ছে বা হাঁটুতে ব্যথা চলে আসছে, এইভাবে হয়। আরেকটা দেখা যায় আড়াআড়ি বা কোনাকুনি ভাবে ব্যথাটা প্রবাহিত হয়, অর্থাৎ কিনা ডান কাঁধে ব্যথা তো চলে গেল পরের দিন বা 2 দিন 3 দিন পরে ডান কাঁধের থেকে বা হাঁটুতে, বা হাঁটু থেকে ডান কাঁধে, এইভাবে স্থান পরিবর্তনশীল বাত, এই একটা বাতের লক্ষণ। বাত হলে এই লক্ষণগুলো হয়। এরপরে 6 নম্বরে আমরা আলোচনা করব বেশি হাঁটাচলা করলে বাতের ব্যথার বৃদ্ধি হয়। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় বেশি হাঁটাচলা করলে কোনো রকমের সমস্যা হচ্ছে না, কিন্তু চুপচাপ শুয়ে থাকলে বা চুপচাপ বসে থাকলে তাদের বাতের ব্যথার বৃদ্ধি হচ্ছে। 7 নম্বর কারণে চলে আসি, বা 7 নম্বর লক্ষণ, সেটা হচ্ছে বাত আক্রান্ত স্থান বা যে প্রদাহ যুক্ত স্থান, এটা কেউ চেপে দিলে বা কোনো কিছু দিয়ে চাপ দিয়ে ধরে রাখলে ভালো লাগে, বারবার একটু চেপে দিলে বা একটু মানে চাপ প্রয়োগ করলে এটা ভালো লাগে, জোরে প্রয়োগ করলেও ভালো লাগে, জোরে চাপ প্রয়োগ করলে। আবার গরম প্রয়োগ করলে ভালো লাগে, অর্থাৎ চাপে এবং তাপে ব্যথার উপশম হয়। ঠিক উল্টোটাও হয় কারো কারো ক্ষেত্রে, যে চাপ প্রয়োগ করলে ব্যথাটা বেড়ে যাচ্ছে, আবার গরমও সহ্য করতে পারছে না। পরবর্তী 8 নম্বর যে লক্ষণটা আমরা বলবো, এটা হচ্ছে বাত আক্রান্ত যে স্থানটা, ধরুন ল্যাম্বাগো হলো, ল্যাম্বাগো আপনার কোমরে, সেখানে আপনার মনে হচ্ছে যে কেউ সুচ ফোটাচ্ছেন, অর্থাৎ সূচিবিদ্ধ, মানে সাধারণত সুচ ফুটে গেলে আমাদের যেমন ব্যথা হয় আমরা এটা সাধারণত অনুভব করতে পারি। হাঁটুতে হতে পারে, মানে সাইনোভাইটিস, বা কোমরে হতে পারে। এটা সুচ ফোটানোর মতো তীক্ষ্ণ ব্যথা, মানে সুচ ফোটালে যেমন অনেকগুলো সুচ বা 3-4টে সুচ একসঙ্গে এক জায়গায় ফোটালে ছোট ছোট করে যে ব্যথাগুলো হয়, তীক্ষ্ণ ব্যথা হয়, এই ধরনের একটা উপসর্গ তৈরি হয়। এরপরে আর একটা উপসর্গ নিয়ে আমরা আলোচনা করব 9 নম্বরে, হাত বা পায়ের। এটা দেখা যায় সাধারণত বেশিরভাগই মানে হাতের এলবো, অর্থাৎ কনুই থেকে শুরু করে আর পায়ের হাঁটুর নিচে থেকে শুরু করে এইগুলো হয়।
কেমন হয়, ঝিনঝিন করে, অর্থাৎ ঝিঝি ধরার মতো ঝিনঝিন করে। এটা বেশি হয় একদম আঙুলের ডগার দিকে ঝিনঝিন করার মতো ঝিঝি ধরে, এবং কখনো কখনো এই জায়গাগুলো অসাড় এবং অবশ হয়ে যায়। পরবর্তী আমাদের যে লক্ষণটা নিয়ে আমরা আলোচনা করব, সেই লক্ষণটা প্রায়শই দেখা যায় যে সকালে যখন প্রথম বিছানা ছাড়ছেন আপনি, অর্থাৎ একদম আর্লি মর্নিং আপনি বিছানা ছেড়ে যখন প্রথম হাঁটাচলা শুরু করলেন, তখন প্রচন্ড ব্যথা, আপনি পা ফেলতে পারছেন না বা কোমর নিয়ে আপনি উঠতে পারছেন না, কিন্তু কিছুক্ষণ চলাফেরা হাঁটাচলা করছেন, করার পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনার ব্যথাটা থাকছে না, ব্যথাটা কমে যাচ্ছে বা একেবারেই থাকছে না, এরকমও হতে পারে। এরপরে যে লক্ষণটা রয়েছে, শরীরের বিভিন্ন মাংসল স্থান অর্থাৎ পেশিবহুল স্থানে, পুরো শরীরের যে পেশিবহুল স্থানগুলো রয়েছে সেখানে আপনার প্রদাহ বা ব্যথা হতে পারে। বন্ধুরা, এরপরে আরেকটা কারণ হচ্ছে, আরেকটা লক্ষণ, যেটা এই লক্ষণটাও অনেকের ক্ষেত্রেই দেখা যায়। লক্ষণটি হচ্ছে, বসে থাকলে দীর্ঘক্ষণ ভালো থাকছেন, বসা থেকে যখনই উঠতে যাচ্ছেন তখনই ব্যথা হচ্ছে, কোমরে কিংবা পায়ের গোড়ালিতে কিংবা পায়ের জয়েন্টে কিংবা হাঁটুতে কিংবা ঘাড়ে, যেখানেই হোক আপনি বসে আছেন ভালো আছেন বা কিছুটা ভালো আছেন, তুলনামূলক ভালো আছেন, কিন্তু যখন উঠে দাঁড়াচ্ছেন তখনই আপনার ব্যথাটা বৃদ্ধি হচ্ছে। আবার কি হচ্ছে, অনেকক্ষণ হাঁটাচলা করে আসলেন খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন বসতে যাচ্ছেন তখন খুব ব্যথা হচ্ছে। এই মোটামুটি এইগুলো হচ্ছে লক্ষণ। এই লক্ষণগুলোর উপর ভিত্তি করেই আমরা হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন করি। তো বন্ধুরা, এই লক্ষণগুলো যদি কারোর থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে এইভাবে কিভাবে এটার পরিত্রাণ পাওয়া যায় বা কি ওষুধ গ্রহণ করলে আপনাদের এই কষ্টটা থেকে আপনারা মুক্তি পাবেন। বন্ধুরা, সবসময় মনে রাখবেন যে বাতের ব্যথা বা এই যে আমরা আর্থ্রাইটিস যেটাকে বলি, এটা ওষুধ দিয়ে পুরোপুরি কখনো নির্মূল করা সম্ভব হয় না। এই কারণেই কিন্তু এত বাজার চলতি, এত প্রলুব্ধকর যে প্রোডাক্ট গুলো বেরোয়, যে এক ফাইল ব্যবহার করুন বা এই মেসেজ করুন, সহজে ঠিক হয়ে যাবে, এক ফাইলে গ্যারান্টি। এটা না বন্ধুরা, এগুলো বিশ্বাস করে ঠকবেন না। তবে একেবারে বাতের ব্যথাটা সাধারণত দেখা যায় বয়স যখন একটু বাড়তির দিকে যায়, তখন বয়স ক্রম অনুসারে এটা বাড়ে। তো অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আর এই যে লক্ষণগুলো বললাম, লক্ষণগুলোর সঙ্গে মিলিয়ে দেখুন কার কি লক্ষণ আছে, কমেন্ট বক্সে জানান, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা আমার ফোন নম্বর যেটা আছে, ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো, যেভাবে হোক আপনারা জানানোর চেষ্টা করুন। আমি যথাসাধ্য আপনাদের পাশে থাকার চেষ্টা করব, যে কোন হোমিওপ্যাথিটা ভালো হবে বা আপনারা কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। মনে রাখবেন যে ওষুধ নেওয়ার পাশাপাশি, ওষুধ তো থাকবেই, তার সঙ্গে আপনারা কিছু জীবনযাত্রার কিছু পরিবর্তন আনতে হবে। এই আর্থ্রাইটিস, সেটা রিউমেটিক আর্থ্রাইটিস হোক, কি অস্টিও আর্থ্রাইটিস হোক, কি সোরিয়াসিস আর্থ্রাইটিস হোক, যে কোনো ধরনের। এছাড়া আপনার যেটা বললাম লুপাস হলে তো অবশ্যই অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে যাবেন। এই লুপাসটা অনেক সময় অনেক বড় বিপদ ডেকে আনে, শুধু ব্যথা নয়, এটা বড় বিপদ ডেকে আনতে পারে। সর্বোপরি বন্ধুরা, আজকের এপিসোড এখানে শেষ করব আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। তার আগে যে কথাটা আমি বলি, এটা কিন্তু এডুকেশনাল পারপাস ভিডিও, আর আমি ভিডিও কেটে বা জয়েন্ট করে করি না। আমি লেকচার দেওয়ার মতো বা বক্তৃতা করার মতো বা আপনাদের সামনাসামনি ফেস টু ফেস প্রেজেন্ট করার মতো ভাবে আমি বলি। তো সেখানে যদি কোনো কথা আমার বুঝতে অসুবিধা হয় বা হয়, আপনারা কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে জানাবেন। আপনাদের আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পাশে থাকার এবং আপনাদেরকে সাজেশন করার কোনটা করলে ভালো হবে। আর আপনারাও অবশ্যই যেখানেই থাকবেন, আপনাদের আশেপাশের যারা অভিজ্ঞ প্র্যাকটিশনার, যারা ফিজিশিয়ান রয়েছেন বা ডাক্তার বাবুরা রয়েছেন, তাদের পরামর্শ মেনে ওষুধ খাবেন এবং কিছু ব্যায়াম করবেন বা কিছু তারা বলে দেবেন যে কিভাবে চলাফেরা করলে এই কষ্টগুলো থেকে আপনারা মুক্ত থাকবেন বা ভালো থাকতে পারবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সব বিষয়ে সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন, হোমিও কথা চ্যানেলের পাশে থাকুন।